একটু আগে হসপিটাল থেকে ফিরেছে তারা। তেজ ড্রাইভ করেছে, মোম আর নভ পেছনের সিটে বসেছে। সারাটা রাস্তা নভ মোমকে নিজের সাথে আগলে রেখেছে। বাড়ি ফেরার পরেও পাজা করে নিজে রুমে নিয়ে গেছে। বাড়ির অনেকেই প্রশ্ন করেছে মোমের এই অবস্থা কেন, তবে নভ সামলে নিয়েছে আর বলেছে আজ মোম নিচতলায় রুমটাতেই থাকবে, শরীরের এই অবস্থা নিয়ে সিঁড়ি ভাঙা লাগবে না। নভ বেরিয়েছে, কোথায় গেছে জানা নেই মোমের। নভ যে তার সাথেও তেমন কথাও বলছে না। রুমটা মোমের খুব একটা পছন্দ হয়নি। বিছানার পাশে জানালাটা দিয়ে আখিকে দেখা যাচ্ছে, বাগানের ফুলগুলোর আগাছা পরিষ্কার করছে, সাথে নীলও আছে। এতদিনে মেয়েটা বেশ হামাগুড়ি দিতে শিখেছে। এই যে এখন হামাগুড়ি দিতে দিতে পাশের গুদাম ঘরটাতে ঢুকলো। মোম আলতো হাসলে নীলের দিকে তাকিয়ে, কি রে, তোর চাই নাকি? এসুর কথায় চোখ ঘুরিয়ে তার দিকে তাকালো মোম। দৃষ্টি এমন বোঝালো যে কি বলছে বুঝতে পারছে না। তা দেখে ইস্যু হেসে বলল, মানে এরকম একটা কিউট বেবি তোর চাই নাকি? বলবো নাকি বিয়ে দিয়ে দিতে, তারপর বাসর, তারপর তো কিউট বেবি। মোম হাসলো। মুহূর্তে আবার মিলিয়ে গেল সে হাসি। তার যে এসব স্বপ্ন দেখা বারণ, তার যে আয়ু খুবই স্বল্প। এই সামান্য আয়ু নিয়ে এত সব যে সম্ভব নয়। ঘোর কাটল নোভার ডাকে। কি রে, কোথায় হারালি? উত্তর দিল না মোম, শুধু মলিন হাসলো। বাড়িতে তেমন কেউ নেই। নোভা, ইস্যু, রুবি, লিজা, আখি আর নীল। লিজা এতক্ষণে মোমের কাছেই ছিল, একটু আগেই কলাশায় বেরিয়ে গেল। রুমি মোমের জন্য স্যুপ বানাচ্ছে রান্নাঘরে। হঠাৎই ভেসে এলো আখির আর্তনাদ, নীল। সবাই তাকালো জানালার দিকে। গুদাম ঘরটা দাও দাও করে চলছে, তার দিকেই ছুটছে আখি, তবে পৌঁছাতে পারল না। তার আগেই লিজা পেছন থেকে টেনে ধরল তাকে। ভাবি, কি করছো তুমি? ওই দিকে যাচ্ছ কেন? আমার নীল, নীল সোনা, ও পড়ে যাবে, ওকে বাঁচাও। আমার নীলকে বাঁচাও, আমায় যেতে দাও। পাগলের মতো ছোটার চেষ্টা করছে আখি, তবে পারছে না। লিজা তাকে আটকে রাখছে। রুবিও সেখানে উপস্থিত হলো। নোভা আর ইস্যুও ছুটে বেরিয়ে গেল। সবাই মিলে আখিকে আটকাচ্ছে। ওই মুহূর্তে ওই আগুনের মধ্যে যে যেতে দেওয়া যাবে না, তাতে বিপদ বাড়বে বলে কমবে না। বাড়ির দারোয়ান বালতি ভর্তি পানি এনে একের পর এক ছুঁড়ছে আগুনের দিকে, তাতেও যেন আগুন নিভছে না। কেউ একটা যেন ওই গোদাম ঘরে ঢুকলো, আগুনকে ঠেকিয়ে। এমনটাই মনে হলো আখির কাছে। প্রাণে যেন একটু পানি ফিরে এলো। তার মেয়েটা বাঁচবে। আখিকে শান্ত হতে দেখে সবাই তার দৃষ্টি অনুসরণ করে তাকালো গোদাম ঘরের দিকে। দেখলো ওখান থেকে মোম খুঁড়াতে খুঁড়াতে নীলকে এক হাতে জড়িয়ে বের হয়ে আসছে। সবার চোখ ছানা বড়া। মোম কখন আসলো, আর ও হাঁটছে কি করে? মোম বেরিয়ে আসলো ঠিকই, তবে আর নিজের সাথে যুদ্ধ করতে পারল না। ভর ছেড়ে দিল শরীরের, পড়ল মাটিতে। নীলও পড়ল। এই অবস্থা দেখে বাকিরা এগিয়ে এলো মোমের কাছে। মোম নীলকে কাঁপা কাঁপা হাতে আখির দিকে এগিয়ে দিয়ে বলল, ওকে নিদিন, নিন ভাবি। আখি দৌড়ে এসে তুলে নিল নীলকে, বুকে ঝাপটে ধরলো তার নারী ছেঁড়া রত্নকে। বাকিরা সবাই মোমকে সামলাতে লাগলো। ঘন ঘন শ্বাস ফেলছে মোম, পুরো শরীর ঘেমে নিয়ে একাকার। হাত দুটো থর থর করে কাঁপছে, চেয়েও আর তুলতে পারল না। অচল হয়ে পড়ে রইল সবুজ ঘাসের উপর। হাতে করে এক দট মলম নিয়ে মোমের রুমে ঢুকলো আখি। নভকে দেখেই মাথা নত করল। ভাইয়া, আমি একটু মোমের সাথে কথা বলতে চাই। নভ যেন কিছুটা ধারণা করতে পারল, তাই আর বিরক্তি করেনি। মোমের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, বাড়িতেই আছি, ইচ্ছে হলে প্রয়োজনে ডাকতে পারো। মোম উত্তর দিল না। আর না, নভ অপেক্ষা করলো না উত্তরের, চলে গেল বাইরে। মোম আলতো হাসলো একটু আগের কথা মনে করে।
মোমকে কোনো মতে ঘরে নিয়ে আসার পর নোভা সবটা ফোন করে জানিয়ে দিয়েছে। প্রায় 10 মিনিট পরেই নভ হন্তদন্ত হয়ে বাড়ি ফিরল। এসে মোমকে শোয়া থেকে তুলে শক্ত করে জড়িয়ে ধরল। সামনে ডক্টরও ছিল, সাথে বাড়ির বাকিরা তো আছেই। অবনরাও ফিরে এসেছিল তখন, তবে নভ যেন কাউকে খেয়ালই করলো না। পাগলের মতো বলতে লাগলো, আর ইউ ওকে মম? ঠিক আছো তো? বলো, কোথাও লেগেছে তোমার? বলো মম, সত্যি করে বলো। কোথায় হারালে মম? আখির কথা ভাবনা থেকে বের হলো মোম। ফিরে তাকালো তার দিকে। ও কই, কিছু না তো ভাবি। আপনি এখানে কিছু বলবেন? আখি মাথা নোয়ালো, নিচু স্বরে বলল, আজ তুমি যা করলে তার জন্য আমি আজীবন চিরঋণী থাকবো তোমার কাছে। আখির নিম্ন কণ্ঠে বাধা দিল মোম। এসব কি বলছেন ভাবি? এটা আমার উচিত বলেই করেছি, অন্য কেউ হলেও তাই করতো। আখি সরাসরি তাকালো মোমের ক্লান্ততা মিশ্রিত মায়া ভরা মুখের দিকে। কণ্ঠে নমনীয়তা এনে বলল, সবাই এমনটা করবে না বোন। আর তুমি নিজেও তো অসুস্থ ছিলে, দেখছিলাম না? হাত পা নাড়ানোরও শক্তি ছিল না তোমার, সেখানে তুমি এতটা করলে। জানি না ভাবি, তখন কি যে হয়েছিল, আমার মনে হচ্ছিল যে কোনোভাবেই নীল সোনাকে বাঁচাতে হবে। নিজের কথাটা মাথাতেই আসেনি। একটু থামল মোম, তারপর হঠাৎ মুচকি হেসে বলল, এসব নিয়ে আর কিছু বলো না তো। যা করেছে সব উপরওয়ালার ইচ্ছায় হয়েছে, আমরা বান্দা তো শুধু তার যন্ত্র মাত্র। হাসলো আখিও। মুহূর্তে হাসি থামিয়ে মোমের এক হাত নিজের হাতে নিল, মুষ্টিবদ্ধ করে বলল, আমায় ক্ষমা করো বোন, আমি এতদিন তোমার সাথে যা করেছি আমি জানি বুঝিও এটা অন্যায়, তবুও করেছি। আমার হিংসা হতো তোমাকে দেখলে। মোম ভ্রু কুচকে তাকালো, তা দেখে আখি বলল, মানে নিঃসন্দেহে তুমি আমার থেকে অধিক সুন্দরী। শুধু আমি কেন, নোবা, ইস্যু, তিসু, লিজা কেউই তোমাকে ঠেকাতে পারবে না রূপের দিক দিয়ে। তাছাড়াও আমার তো মনে হয় না এই পাড়ায় আর কোনো মেয়ে এমন পরিমুখ নিয়ে জন্মেছে। ভেবেছিলাম তোমার রূপের অহংকার থাকবে, তাই তোমাকে হিংসে হতো, এ কারণে বাজে ব্যবহার করতাম তোমার সাথে। কিন্তু আমার ধারণা ভুল, তুমি মোটেও তেমন নও। আজ যা করলে আমার জন্য। আখি মাথা নোয়ালে, এটা সত্যিই আপনার ভুল ধারণা ছিল ভাবি। পৃথিবীর প্রত্যেকেই তাদের নিজ নিজ ক্ষেত্রে সুন্দর, সবাই তো আর সর্বধারী হয় না, কোনো না কোনো খুঁত থাকবেই। তবে সেসবের মাঝেও তার সৌন্দর্য অবগাহন করে। যেমন ধরো, কারো গায়ের রং সুন্দর, কারো চেহারা গঠন সুন্দর, কারো ধরুন গায়ের রং কুচকুচে কালো, তবে তার এমন দুটি চোখ থাকবে যে চোখের দিকে তাকিয়ে অনায়াসে যে কেউ অতল গভীরে ডুবে মরতে পারবে। আবার দেখবে কারোর কণ্ঠস্বর সুন্দর, তাই খুঁতটাকে গুরুত্ব না দিয়ে বাকি সৌন্দর্য উন্মোচন করা উচিত। বাহ্যিক সৌন্দর্য তো নিমিত্ত মাত্র, এটা কদিন পরেই মিলিয়ে যাবে। আখি অনিমেষ তাকিয়ে রইল মোমের দিকে। কতটা গুছিয়ে কথা বলে মেয়েটা, আর কি স্বচ্ছ উত্তর। হাসলো আখি। তবে তোমার কিন্তু কোনো খুঁত রাখেনি আল্লাহ, বুঝলে? মলিন হাসলো মোম, আনমনা হলো, কে বলেছে রাখেনি? আল্লাহ আমারও একটা বড় সড়ক খুঁত রেখেছে, যা অন্তর্নিহিত, চাইলেও যা মুছে ফেলার মতো নয়। আখি বুঝলো না মোমের গভীর কথাগুলো, তবে বেশি ঘাটলও না। সে যে এখন মোমের কাছে তার কৃতকর্মের ক্ষমা চাইতে এসেছে। হাতটা দাও তো মোম। আখি হাত বাড়িয়েছে, বুঝলো না মোম। ভ্রু কুচকে তাকিয়ে রইল, তা দেখে আখি নিজেই মোমের বাঁ হাত টেনে কোনোই নিচের দিকে দেখিয়ে বলল, সবাইকে তো বললে কিছু হয়নি তোমার, কিন্তু আগুনের আঁচ যে এখানটায় লেগে পুড়ে গেছে তা তো আমি দেখে নিয়েছি। বুঝলো মোম। ও, এটা তো অল্প একটু, কিছু হবে না, ছেড়ে দিন। আখি শুনল না, মলম লাগাতে লাগলো মোমের পোড়া স্থানে। আমায় তুমি করেই বলো, আর এটা বুঝি অল্প? কতটা পুড়ে গেছে, ইস। মোম আর কিছুই বলল না, দেখতে লাগলো আখির কর্ম।
আখি নিজের কাজ শেষ করে তাকালো মোমের মুখশ্রীর দিকে। আরও একবার মোমের সৌন্দর্যের অতলে হারালো সে। বলেও ফেললো, জানো মম, ছেলেরা যখন কোনো একটা মেয়েকে গভীরভাবে পর্যবেক্ষণ করে তখন সবার প্রথমে দৃষ্টি যায় ওই মেয়েটির চোখ আর ঠোঁটের দিকে। যার চোখে বেশি মায়া জড়ানো থাকে তার মায়াতে ওই ছেলেটা বেশি আটকায়, আর যার ঠোঁটে যতটা কাছে ডাকার আকুতি থাকে তার প্রতি ওই ছেলেটা বেশি ব্যাকুলতা অনুভব করে। ওই মেয়ে সান্নিধ্য পাওয়ার জন্য নিজের সাথে নিজে যুদ্ধ করে, তবে সে নিশ্চিত হেরে যায়। আর হেরে গেলে বোঝা যায় তার ব্যাকুলতার পরিমাণ কতটা গভীর। তোমার চোখ ঠোঁট দুটোই মাশাল্লাহ। আমি মেয়ে হয়েও ইচ্ছে করছে ছেড়ে ফেলি ওই ঠোঁট জোড়া। ছেলেরা যে কিভাবে সামলাবে নিজেদের আল্লাহ মালুম। লজ্জা পেল মোম। কি যে বলো না ভাবি, এটাও সম্ভব নাকি? সম্ভব বোন, আমার তো ভালোবাসার পরিণতি হিসেবে বিয়ে হয়েছে, তাই অভিজ্ঞতা তোমার থেকে একটু বেশি। হাসলো মোম। আখি উঠে দাঁড়ালো। নিজের চোখের নিচ থেকে একটু কাজল নিয়ে মোমের কানের পেছনে নজর টিকা দিয়ে বলল, এতক্ষণ তোমার সৌন্দর্যের প্রতি নজর দিয়েছি, তাই নজর টিকা লাগিয়ে দিলাম। আল্লাহর কাছে দোয়া করি তোমার রূপ লাবণ্য যাতে দিনে দিনে বাড়তে থাকে। হাত টেনে ধরলো মোম। আখি তাকালো তার দিকে। আমার লাবণ্য চাই না ভাবি, পারলে দোয়া করো আমার আয়ুকালটা যাতে আরেকটু দীর্ঘ হয়। কতটা যন্ত্রণাদায়ক অনুভূতি থেকে কথাটা বলল মোম। তবে সেই অনুভূতি বোঝার সাধ্য যে আখির অজানা মনে নেই। সে শুধু হাসলো, মুখে বলল, তাও দোয়া করলাম। চলে যেতে নিলেই আখি খেয়াল করলো নভ দরজায় হেলান দিয়ে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। দৃষ্টি তার মোমের উপর নিবদ্ধ। আখি তাকে দেখে আলতো হেসে জিজ্ঞাসা করলো, ভেতরে আসতেন ভাইয়া, আমরা তেমন কোনো কথা বলছিলাম না। নভ দৃষ্টি নাড়ালো না, তবে শান্ত কণ্ঠে বলল, সমস্যা নেই, মাত্রই এসেছি আমি। ও আচ্ছা, আমি যাই এখন। বলেই প্রস্থান করলো আখি। মোম তাকালো নভের দিকে। কি ব্যাপার, ওইখানে দাঁড়িয়ে থাকবেন? উত্তর দিল না নভ। শুধু ধীর পায়ে এগিয়ে এসে বসলো মোমের পাশে। মোম তাকিয়ে রইল নভের দিকে। লোকটা আজ কতগুলো দিন তার সাথে কথা বলে না, এখনো কেমন গোমর ধরে আছে। ওই দিন কথাগুলো বলা কি ঠিক হয়েছে মোমের? বুঝিয়েও তো বলতে পারতো। নভ কি বুঝতো না? হয়তো বুঝতো। হাত পুড়েছে আমাকেই বলতে পারতে, এতটুকু করতেই পারতাম। সেজন্য তো আর তোমার মতো রূপবানের কাছে দ্বিতীয়বার প্রেমের প্রস্তাব নিয়ে আসতাম না। কথাটা যেন অন্তরে বিঁধল মোমের। লোকটা এত নিষ্ঠুর কেন? মানলাম একটু না হয় কষ্ট দিয়েছি, তাই বলে এত কঠিন কথা শোনাবে? হাত পুড়েছে তো একটুখানি, এখন যে উনি ওনার কথার দ্বারা সম্পূর্ণ হৃদয়টাই পুড়ে ছাই করে দিচ্ছে, সেখানটায় কি পারবে মলম লাগিয়ে আবার আগের রূপ দিতে? কিন্তু মুখে কিছুই বলল না মোম। কেমন যেন গলা ধরে আসছে তার। চক্ষু কোটর ভেদ করে টলবল করে উঠল কিছু পরিমাণ নোনতা জল, যা নিমেষেই ধরা পড়ল নভের চোখে। মোম লুকানোর চেষ্টায় দৃষ্টি সরিয়ে ফেলল। থাক না, কিছু কষ্ট লুকাই তো। সেসব নাই বা বলা হলো কারো নতুন সুখের কারণ। নভের হৃদয় গলতে লাগলো। সহ্য হলো না মোমের চোখের অশ্রুকণা। তবে প্রশ্রয় দিল না নিজের অন্তরের নরম সত্তাকে। উঠে দাঁড়িয়ে ধপধপ পায়ে চলে যেতে লাগলো। সাথে ব্যক্ত করতে না পারা কথাগুলো নিজের মনে আওড়ালো। তোমার আয়ুকাল দীর্ঘ হবে মম। আমি ভগ্ন হৃদয় নিয়েও ভেঙে পড়িনি, শুধুমাত্র তোমায় দীর্ঘায়ু দেওয়ার আপ্রাণ চেষ্টায়। সবটুকু দিয়ে আমি শেষ পর্যন্ত চেষ্টা করব মম। যদি তোমার আয়ু দীর্ঘ করতে না পারি তাহলে কথা দিলাম মম, আল্লাহর থেকে পাওনা আমার আয়ুকালও কমিয়ে ফেলবো। এরপর না হয় একসাথে পৌঁছাবো উপরওয়ালার কাছে। তো রত্ন অন্য কেউ আত্মসাৎ করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ভাইয়া। নোভার কথায় ভ্রু কুঁচকে এলো নভের। মাথাটা উঁচু করে তাকালো নোভার দিকে। তা দেখে নোভা বলল, লুসিয়ান ভাইয়া বারবার মোমের দিকে হাত বাড়ানোর চেষ্টা করছে, তবে মোম পাত্তা দিচ্ছে না। তুই এখনো সে সুযোগ করে উঠতে পারেনি ঠিক।
তবে হালও ছাড়ছে না। তুই যদি এভাবে মোমকে এখানে ইনসিকিউর রেখে বাড়ি থেকে চলে যাস তাহলে লুসিয়ান ভাই খুব সহজেই নিজের কাজ সফল হবে। কপালের রংগুলো ফুলে উঠেছে নভের, চোখ দুটো কেমন আগুন রং ধারণ করেছে। আমি জানতাম এমন কিছুই হবে। ওই লুসিয়ানকে চলে যেতে বলো। যতদিন মোম এখানে থাকবে ততদিনের জন্য। এটা সম্ভব নয়। আম্মুর সাথে এ নিয়ে এক দফা কথা কাটাকাটি হয়েছে আমার আর কাকিয়ার।